আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে ন্যারেশনের পরবর্তী ক্লাস নিয়ে। তো আমরা এর আগে যতটুকু শিখেছিলাম আশা রাখি তোমরা বাড়িতে যথেষ্ট প্র্যাকটিস করছো এবং তোমরা এটা জানো যে আসলে প্র্যাকটিসের কারণে একটা মানুষ কোনো একটা বিষয়ের উপরে বেশি উপযুক্ততা বা বেশি দখল আয়ত্ত করতে পারে। তো আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ন্যারেশনের রিপোর্টেড স্পিচের মধ্যেকার কিছু পরিবর্তন, রিপোর্টেড স্পিচের মধ্যে কোন কোন শব্দগুলো থাকলে কোন কোন পরিবর্তনগুলো হয় সেটা শিখেছি। আরেকটা বিষয় শিখতে পেরেছি যে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন কখন কখন হয় না, এটা আমরা দেখেছি। তার মধ্যে ছিল যে রিপোর্টেড স্পিচটি যদি চিরন্তন সত্য বাক্য হয় তাহলে টেন্সের পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচটি যদি রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। এগুলো এর আগে আমরা শিখেছি প্রিয় শিক্ষার্থী। তো আজকে আমি 5 প্রকারের সেন্টেন্সে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয় সেটা শেখাবো। আর এটা দেখানোর পরপরই তোমাদের প্যাসেজ ন্যারেশন করার যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ সিম্পল ন্যারেশন গুলো যদি তোমরা না পারো তাহলে প্যাসেজ ন্যারেশন পারবে না। আর আজকে সিম্পল ন্যারেশনের উপরে আমি এই ক্লাসটি হয়তোবা শেষ করে দেব। তোমরা সিম্পল ন্যারেশন সংক্রান্ত যদি কোনো সমস্যা বা কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করো তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর আমি চেষ্টা করব যাতে খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরা যায়। তো আজকে চেষ্টা করি আমরা প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখছি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করব। এভাবে পর্যায়ক্রমে আমরা 5টা সেন্টেন্সের পরিবর্তনগুলো শিখব, তারপরে আমরা প্যাসেজ ন্যারেশনের উপরে ক্লাস করব। তাহলে এখানে আমরা উত্তর করতে চেষ্টা করি। প্রথমে আমরা শিখেছিলাম 1 নম্বরে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, 2 নম্বরে ইনভার্টেড কমার পরিবর্তন, 3 নম্বরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন, 4 নম্বরে টেন্সের পরিবর্তন। এখানে আমরা লক্ষ্য করছি 4 নম্বরে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন। তো তাহলে আমরা পরিবর্তনগুলো করি। প্রিয় শিক্ষার্থী, এখানে তুমি টু ব্যবহার করতে পারো, না পারো সেটা তোমার ইচ্ছা, তুমি ব্যবহার করলেও সমস্যা নাই। তাহলে রাজু টোল্ড ফাহাদ, এখানে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি বসাবো আমরা, আর এখানে টোল্ডই বা ব্যবহার করলাম না, কারণ এখানে আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়েছি। রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল্ড ব্যবহার করতে পারি, সে কারণে আমরা টোল্ড ব্যবহার করেছি। এরপর যেটা আছে সেটা বসে গেছে। ইনভার্টেড কমার পরিবর্তন আমরা জানি রিপোর্টেড স্পিচটি যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের হয় তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসে, তাহলে এখানে আমরা দ্যাট ব্যবহার করলাম। এরপর সাবজেক্টের পরিবর্তন, তাহলে আমরা জানি যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন হয় তাহলে তাহা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, তাহলে এই সাবজেক্ট ফলো করে। এখানে যদি ফার্স্ট পারসন হয় তাহলে এটা এই সাবজেক্টকে ফলো করে। তাহলে আমরা জানছি এখানে যেহেতু রাজু আছে, রাজু একটা ছেলে, তাহলে এখানে আমরা এর প্রোনাউন হিসাবে হি ব্যবহার করতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে এখানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকলে পরিবর্তন করতে হয়, তবে পরিবর্তন করে আমরা যেটাকে পরিবর্তন করে যাকে পাই এর প্রোনাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে আমরা পেয়েছি রাজু, রাজু এর প্রোনাউন হয় হি, আমরা হি ব্যবহার করেছি। এরপরে সাবজেক্টের পরে চলে আসলো টেন্সের পরিবর্তন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখেছি যে বাক্যটি কোন টেন্সে আছে আমাদেরকে দেখতে হবে। তাই বাক্যটি আমরা পেয়ে যাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।
তো তোমাদেরকে আমি আগে বলেছি যে আমরা টেন্সের পরিবর্তনগুলো এভাবে শিখেছি যে বাক্যটি যদি প্রেজেন্টের জেড টেন্সে থাকবে পাস্টের সেই একই টেন্স ব্যবহার করতে হবে। তাই এখানে আমরা পেয়েছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে আমরা ব্যবহার করব কোন টেন্স? হ্যাঁ, পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। তাই এখানে পাস্ট ইনডেফিনাইট টেন্স করলে কি হয়? নো এর পরিবর্তে আমরা দেব নিউ। তো এরপর আমরা দেখি পারসপরিক পরিবর্তন আমাদেরকে করতে হবে, শুধুমাত্র সাবজেক্টই পরিবর্তন না, আমার এর মধ্যে যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকে তাহলে পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি কথাটা একটু আরেকবার বলি, আমরা শুধু সাবজেক্টেরই পরিবর্তন করছি না, বাক্যের মধ্যে যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকে তাহলে পরিবর্তন করতে হয়। তাহলে এখানে আমরা ফার্স্ট পারসন পেয়েছি, পরিবর্তন করেছি, এখানে একটা সেকেন্ড পারসন পেয়েছি, এটাকেও পরিবর্তন করতে হবে। তাহলে এখানে সেকেন্ড পারসন আছে ইওর, ইওর কাকে ফলো করবে? তার আগে আমাকে দেখতে হবে ইওরটা কোন পারসন। এটা অবশ্যই সেকেন্ড পারসন, এটা সেকেন্ড পারসন ইওরটা। আর ইওরটা যদি সেকেন্ড পারসন হয় তাহলে এটা ফলো করবে অবজেক্টকে। অবজেক্টটা কি আছে? ফাহাদ। এখন একটা জিনিস বোঝার বিষয় প্রিয় শিক্ষার্থী, ইওরটা এটা কোন কেস আমরা এটা বুঝতে চেষ্টা করব। ইওরটা সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস নাকি নমিনেটিভ কেস, কোন কেস? আমরা দেখতে পাচ্ছি এটা আসলে এটা সাবজেক্টিভ কেসও না, অবজেক্টিভ কেসও না, এটা আমরা দেখছি যে এটা কিন্তু আসলে পসেসিভ কেস। প্রিয় শিক্ষার্থী, এটা হলো পসেসিভ কেস। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই ইওরটা যাকে ফলো করবে তার পসেসিভ কেস এখানে বসবে। তাহলে ইওর যেহেতু পসেসিভ কেস, ফাহাদকে ফলো করলে ফাহাদের পসেসিভ কেস হবে হিজ, কারণ ফাহাদ একজন ছেলে, হিজ। এরপরে আমরা খেয়াল করতে পারি যে বাকি অংশ কি আছে? অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেস একটা নাউন, এটা থার্ড পারসন, এটা বসে যাবে। আমরা বলেছি শুধুমাত্র ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পরিবর্তনগুলো হবে, তাহলে এখানে অ্যাড্রেস বসে যাবে। এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট ক্যারেক্টার থেকে ইনডাইরেক্ট করতে হয় সে বিষয়টা ক্লিয়ার হবে। তো আমরা এখানে দেখছি রাসেল সেড টু কবি, ডিড ইউ হেল্প হিম, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা উত্তর করতে গেলে প্রথমে রাসেল ব্যবহার করলাম, রাসেল সেড। এখানে আমরা শিখেছি সেড এর পরিবর্তন করতে যে আমাকে দেখতে হবে যেটা কোন সেন্টেন্স। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমি সেড এর পরিবর্তে কি ব্যবহার করব? আস্ক। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের জানার বিষয় ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে। আমরা এর আগে আলোচনা করেছি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে মানে রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে দুইটা জিনিস বসতে পারে, একটা হলো ইফ আর একটা হলো ডব্লিউএইচ ওয়ার্ড। তাই এখানে আমার ইফ বসবে। কেন বসবে বিষয়টা মনে রাখা দরকার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে যদি কোনো সাহায্যকারী ক্রিয়া থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসবে। আমি আবার বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্যের শুরুতে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে বা সাহায্যকারী ক্রিয়া থাকে তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসবে। এখানে আমরা ইফ বসালাম। আর এখানে যদি কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাকতো, যেমন when, where, how, which, why, what, এগুলো থাকতো তাহলে সেগুলোই বসতো। এটা মনে রাখতে হবে।
তাহলে ইনভার্টেড কমার পরিবর্তন করেছি। এরপরে যে বিষয়টা আমার সাবজেক্টের পরিবর্তন, প্রিয় শিক্ষার্থী, অধিকাংশ স্টুডেন্টই যে ভুলটা করে থাকে ইনভার্টেড কমার পরিবর্তন করার পরই সাবজেক্টের কাজ কোন রকম আমি এটা নিয়ে ভাববো না, আমি দেখবো বাইকের সাবজেক্ট কোথায় আছে, বাইকের সাবজেক্ট একটু দূরে থাকতে পারে, আমাকে সাবজেক্টের কাজ করতে হবে। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তনের পরই আমাকে সাবজেক্টের পরিবর্তন করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট আছে কি ইউ, ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে ইউ যেহেতু সেকেন্ড পারসন, কাকে ফলো করবে? অবজেক্টকে ফলো করবে, কবিকে ফলো করবে। তাহলে কবির ছেলে না মেয়ে? আমরা জানি যে কবি একটা পুরুষবাচক শব্দ, সে কারণে কবির প্রোনাউন যেটা আমরা সেটাই বসাবো এখানে, হি, ইফ হি। এরপরে আসি আমরা টেন্সের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলেছিলাম যে ইনডিফিনাইট টেন্স যে কোনো প্রেজেন্টের যে টেন্সে থাকবে বাক্যটি পাস্টের সেই টেন্সে হয়, কিন্তু পাস্টের দুইটা টেন্সের পরিবর্তন আমরা শিখেছি। পাস্ট ইনডিফিনাইট টেন্সকে পরিবর্তন করলে আমরা পাই পাস্ট পারফেক্ট টেন্স। দেখো এখানে লাইনটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রস, এখানে লেখা আছে ডিড ইউ হেট হিম, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকার কারণে আমরা এটাকে পরিবর্তন করব পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি দাঁড়ালো? সাবজেক্ট, হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা সাবজেক্ট তো পেয়েছি, এরপর আমরা হ্যাড ব্যবহার করলাম, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে খেয়াল রাখার বিষয়, প্রিয় শিক্ষার্থী, আমরা কোনোভাবে সাহায্যকারী ক্রিয়ার পরিবর্তন করব না, আমরা মূল ক্রিয়ার পরিবর্তন করব। এটা হলো মূল ক্রিয়া, মূল ক্রিয়ার পরিবর্তন করব। অনেক শিক্ষার্থী না বুঝে এখানে ডিড আছে অনেক সময় ডান ব্যবহার করে ফেলি, কিন্তু নো, আমাকে খেয়াল রাখতে হবে সাহায্যকারী ক্রিয়ার পরিবর্তনটা হবে না, এটার প্রয়োজন নাই, আমাকে অবশ্যই মূল ক্রিয়ার পরিবর্তন করতে হবে, এটা বুঝতে হবে। তাহলে এখানে হেল্প আছে, আমি ব্যবহার করব হেল্প। আর হিমটা এখানে খেয়াল করতে হবে, এই হিমটা হলো থার্ড পারসন। তাহলে আমরা জানি যে থার্ড পারসন যদি কোনো রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে তাহলে সেটা বসে যায়, কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে কি দিলাম? হিম, হিমি ব্যবহার করলাম। তবে শেষে অবশ্যই ফুল স্টপ দিচ্ছি। কেন দিচ্ছি? আমরা এর আগে বলেছি আমরা বিভিন্ন প্রকারের ইনডাইরেক্ট ন্যারেশনকে, বিভিন্ন প্রকারের ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে গেলে চিহ্নের পরিবর্তনে ফুল স্টপ হয়ে যাবে। কারণ কি? বাক্যটি অ্যাসার্টিভ হয়ে যায়, তখন বাক্যটি আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে না, নিচের বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা একটা। এরপরে আমরা শিখছি প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা বাক্য লক্ষ্য করছি, মাই ফ্রেন্ড সেড টু মি হোয়ার ডু ইউ গেট আপ। তাহলে বাক্যটাকে যদি আমরা পরিবর্তন করি, এখানে আজকে ব্যবহারের কারণে বললাম যে বাক্যটি যেহেতু প্রশ্নবোধক বাক্য, এই কারণে সেটের পরিবর্তে আজকে ব্যবহার করলাম। এখন আসবে এখানে ইনভার্টেড কমার পরিবর্তন। তাই আমি বলেছি প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে দুই ধরনের পরিবর্তন হয়, একটা হলো ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসে, আর একটা পরিবর্তন হলো ইনভার্টেড কমা উঠে গিয়ে ডব্লিউএস ওয়ার্ড বসে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আগে নিশ্চিত করেছি যে বাক্যের শুরুতে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে যদি সাহায্যকারী ক্রিয়া থাকতো তাহলে এখানে আমরা এই কমাটা উঠিয়ে দিয়ে ইফ ব্যবহার করতাম, কিন্তু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে আছে ডব্লিউএস ওয়ার্ড। তাহলে এখানে আমি কি করতে হবে? এই ইনভার্টেড কমার পরিবর্তন করে উঠিয়ে দিয়ে এটাই ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমি লিখব হোয়েন
এরপরে যে কাজটা প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ইনভার্টেড কমার পরিবর্তনের পরে সাবজেক্টের কাজ, কোনোভাবে আমি ডু এর কাজ করব না, আমি সাবজেক্টে চলে যাব। ইনভার্টেড কমার পরিবর্তন করার পরেই আমাকে সাবজেক্টের কাজ করতে হবে। তাহলে এখানে সাবজেক্টে আছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কাকে ফলো করবে? অবশ্যই মি কে ফলো করবে। তাহলে সেকেন্ড পারসন মি কে ফলো করেছে। ইউ যেহেতু এখানে সাবজেক্ট, এই ইউ যাকে ফলো করবে তার সাবজেক্টই ব্যবহার করতে হবে। তাই এই ইউ ফলো করেছে মি কে, মি কে সাবজেক্ট করলে আমরা কি পাই সেটা ব্যবহার করব আই। এরপরে টেন্সের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি যে রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাই এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, বাক্যের ভিতরে যদি ডু ডাজ থাকে আর ভার্ব থাকে, এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলি আমরা। তাই এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে আমাকে পরিবর্তন করতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স করলে কি হয়? সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসে পাস্ট ফর্ম বলবে V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে গেট আপ আছে, আমাকে লিখতে হবে গট আপ। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আমরা পরবর্তী ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্সের বিস্তারিত আলোচনা প্লাস অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের আলোচনা করে আমরা শেষ করব। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।